ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার 3, লেকচার 1। চ্যাপ্টারের নাম জটিল সংখ্যা। সো প্রথমেই যে জিনিসটা বলার রাখার সেটা শুরুতেই বলে রাখছি, সেটা হচ্ছে দিস চ্যাপ্টার ইজ এক্সেপশনাল। ওকে, সো এই চ্যাপ্টারে আমরা অনেক থিওরি পড়ব। অনেক থিওরি পড়ার পরে দেখা যাবে অল্প কিছু অঙ্ক আমরা করতে পারবো, যদি আসলেই ইন ডেপথ চ্যাপ্টারটা শিখতে চাই। আজ পর্যন্ত এমন কোনো বোর্ড পরীক্ষা হয় নাই যেখানে জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসে নাই। মোর অ্যাবাউট 13 থেকে 14 মার্ক। কথাটা কি বুঝাতে পারছি? একটা 10 মার্কসের সৃজনশীল এবং মোর অ্যাবাউট 3 থেকে 4টা এমসিকিউ। তাহলে জটিল সংখ্যার গুরুত্বটা বোর্ড ফাইনালের জন্য বুঝতেছি। এবং আজ পর্যন্ত কোনো ম্যাথ এক্সাম হয় নাই, অ্যাডমিশন টেস্ট, যেখান থেকে জটিল সংখ্যা থেকে কোশ্চেন আসেনি। অনেক চ্যাপ্টার স্কিপ করে, কিন্তু জটিল সংখ্যা থেকে স্কিপ করছে এমন কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। তাহলে শুরুতেই এই ইন্ট্রোডাকশনটা দিলাম এই কারণে, বোঝানোর জন্য যে জটিল সংখ্যার গুরুত্বটা কত। এই চ্যাপ্টারটা আমি অনেক ডিপ লেভেলে যে, এটা নাড়াবানা, অনেক ডিপ লেভেলে যে আমি এই চ্যাপ্টারটা বুঝাবো। দ্যাটস ওয়াই উই নিড টাইম, প্রপার টাইম। ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারে বোঝার জিনিস অনেক বেশি, অনেক বেশি। লিখবো অবশ্যই, যা পড়াচ্ছি, যা বোর্ডে লিখতেছি, যা মুখে বলতেছি, যতটুকু তোমার নোট করা দরকার সব নোট করব। এই চ্যাপ্টারের জন্য আমাকে বইতে যা নাই সেগুলোও আমাকে পড়াতে হবে। কারণ আমরা যদি র্যান্ডমলি বইয়ের একটা কনসেপ্ট, বইয়ের একটা টপিক, বইয়ের একটা সূত্র ধরে আমি যদি করাই, তাহলে যে জিনিসটা মানে মিস করে যাবা সেটা হচ্ছে তোমরা কখনো ফিল করতে পারবা না এই চ্যাপ্টারটা কোথায়, কেন, কবে ইম্পর্টেন্ট। আমার কাছে ম্যাথ করার জন্য আমি সবসময় যে জিনিসটাতে গুরুত্ব দিই, যে তোমরা কোনো একটা জিনিস কেন করতেছো, কিভাবে করতেছো, এই ফিলোসফিটাতে জোর দাও। ঠিক আছে? ফাইন। তাহলে কোনো একটা চ্যাপ্টারের প্রথমেই যে জিনিসটা আমাদের দরকার, কোনো একটা টপিকের, কোনো একটা নতুন কনসেপ্টের প্রথমেই যে জিনিসটা দরকার জানার, যে সেটা হচ্ছে কেন আমরা এটা করি, এটার উৎসটা কী, এটার ইতিহাসটা কী। প্রত্যেকটা গণিতের ডিপার্টমেন্টের, প্রত্যেকটা বিজ্ঞানের ডিপার্টমেন্টের সুনির্দিষ্ট কিছু হিস্ট্রি আছে, সুনির্দিষ্ট কিছু ইতিহাস আছে। এই হিস্ট্রি বা ইতিহাসটা যদি আমরা জানি, তাহলে আমরা সেই ফিলটা করতে পারবো যে কেন আমাদের এই জিনিসটা শিখতে হবে, কোন প্রবলেমকে সে সলভ করতেছে। দিন শেষে আমরা ম্যাথমেটিক্স আসলে প্রবলেম সলভ করি। সো প্রবলেম সলভ করার জন্য আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হয়, যে আমরা আসলে কোন ধরনের প্রবলেমকে সলভ করতে যাচ্ছি। কথা কি বোঝাতে পারতেছি? ওকে, তাহলে প্রথমে আমরা যেহেতু বললাম যে দিস চ্যাপ্টার ইজ এক্সেপশনাল, এবং তারপরে আমরা ডান পাশে লিখে রাখছি যে জটিল সংখ্যার মৌলিক আলোচনা। তো জটিল সংখ্যার মৌলিক আলোচনাটা কি আমি নোট করে নিয়ে আসছি, নোট লিখব, পড়া বুঝাবো। ঠিক আছে? আচ্ছা, সো জটিল সংখ্যার মৌলিক আলোচনাটা হচ্ছে যে আমরা যখনই লিখি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস সামথিং, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস সামথিং। ওকে, এই যে লিখলাম এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস সামথিং, এইখানেই একটা বড় ভুল। কেন? কারণ কোনো সংখ্যার বর্গ ঋণাত্মক কি হইতে পারে? প্রথম কথা, এক্স তো এখানে একটা রাশি, রাইট? অজানা সংখ্যা, অজানা রাশি, ইয়েস অর নো? তাহলে প্রথমেই যে জিনিসটায় আমরা ধাক্কাটা খাই সেটা হচ্ছে কোনো সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না, অ্যাকর্ডিং টু আওয়ার জেনারেল ম্যাথমেটিক্যাল নলেজ। তার মানে আমরা এখন বিয়ন্ড আওয়ার জেনারেল নলেজ যাচ্ছি। বিয়ন্ড জেনারেল নলেজ মানে হচ্ছে আমাদের কাছে যতটুকু নলেজ ছিল তারপরে যাচ্ছি, ইয়েস অর নো? তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু -5। এটা হতে পারে না আসলে। কোনো সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না। তাহলে ধীরে ধীরে আমরা আমাদের জেনারেল কনসেপ্ট থেকে আস্তে আস্তে আমরা নতুন যে কনসেপ্ট শিখতে যাচ্ছি সেদিকে মুভ করব। ফাইন। তাহলে যেহেতু এটা হইতে পারে না, তাহলে
এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার মাইনাস সামথিং, এইটা কি হতে পারে? এখন পর্যন্ত আমরা জানি হতে পারে না, হুইচ ইজ ট্রু। তার মানে রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা হতে পারে না, যাকে আমরা বলতাম অবাস্তব, যাকে আমরা বলতাম অসংজ্ঞায়িত, যাকে আমরা বলতাম গ্রহণযোগ্য নয়। ইয়েস অর নো? লিখি, রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা থাকতে পারে না, বা এইভাবে বলতে পারি রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা থাকাটা অসংজ্ঞায়িত। মানে এর সংজ্ঞা আমরা জানি না, রাইট? ওকে, ফাইন। আমাদের এই জায়গাটাই আমরা সলভ করতে চাই, এই যে গ্রহণযোগ্য নয় সেইটা আমরা সলভ করতে চাই। অর্থাৎ রুটের ভিতরে মাইনাস সামথিং, এই জিনিসটা যে অস্তিত্বশীল, এর যে অস্তিত্ব রয়েছে, এটা এখন থেকে আমরা জানব। তাহলে প্রথম যে দুইটা জিনিস আমরা লিখলাম, ঋণাত্মক হতে পারে না বর্গ এবং রুটের ভিতরে মাইনাস হতে পারে না, হুইচ ইজ ট্রু। বাট এখন থেকে আমরা দেখা শুরু করব রুটের ভিতরে মাইনাস যে কোনো কিছু তার অস্তিত্ব রয়েছে। অস্তিত্ব রয়েছে মানে কি? তার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে। ফিজিক্যাল মানে এটাকে আমরা ব্যবহার করি, ফিজিক্যাল মিনিং রয়েছে, গণিতে যার ফিজিক্যাল মিনিং রয়েছে তাকে ক্যালকুলেট করা পসিবল? ইয়েস অর নো? গণিত মানে কি? ক্যালকুলেশন। তো তার মানে একটা জিনিস অস্তিত্বশীল, তার বাস্তবিক ব্যবহার রয়েছে, তার মানে তাকে কি করা সম্ভব? ক্যালকুলেশন সম্ভব। যেটা এতদিন পর্যন্ত আমরা কি বলে আসছিলাম গ্রহণযোগ্য নয়, ক্যালকুলেশন সম্ভব নয়, তাই আমরা অসম্ভব, অবাস্তব, বহুত কিছু বলছি, রাইট? ওকে, ফাইন। ওকে, এখন হচ্ছে আমরা জটিল সংখ্যার মৌলিক আলোচনায় আরও ডেপথে ঢুকবো। বাট তার আগে যে জিনিসটা জানায় রাখা দরকার সেটা হচ্ছে জটিল সংখ্যা কেন লাগে, রাইট? কেন প্রয়োজন? সিম্পল একটা জিনিস বলি তোমাদের। ধরো তোমরা এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আসো, সেকেন্ড ইয়ারে যখন উঠবা তখন তোমরা ইলেকট্রিসিটি পাবা, বর্তনী পাবা। 9-10-এ যে বর্তনী পেয়ে আসছো সেগুলো না, আরও অ্যাডভান্সড, রাইট? এই সকল বর্তনীর মধ্যে তোমরা রোধ, কারেন্ট, বিভিন্ন বাধাদানকারী মান, বাধাদানকারী বল, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এই টপিকগুলো পাবা। এইচএসসিতে খুব বেশি নাই, বাট যখনই ইঞ্জিনিয়ারিং লেভেলে যাবা, যেখানে ইলেকট্রিসিটি আছে, যেখানেই মেকানিক্যাল কিছু একটা আছে, সেখানেই তোমরা দেখবা জটিল সংখ্যার ব্যবহার আছে। পয়েন্টটা বুঝাতে পারছি? প্রথম কথা কি, জটিল সংখ্যা কেন প্রয়োজন? তাহলে তুমি চিন্তা করো, উইদাউট ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস তুমি কি বাস্তবে কতটুকু লাইফ লিড করতে পারো? টাফ হয়ে যায় না? ফাইন, তাহলে টাফ হয়ে যায়। তার মানে যত রকমের ইঞ্জিনিয়ারিং ডিভাইস আছে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিভাইসে, ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে কমপ্লেক্স নাম্বারের ইমপ্লিমেন্টেশন আছে। যাই হোক, চ্যাপ্টারটার ইংরেজি নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। তাহলে প্রথমেই যে পয়েন্টটা সেটা হচ্ছে, আমরা যদি ইঞ্জিনিয়ারিং কোনো একটা টপিক পড়তে চাই, সেটা যে কোনো কিছু যদি হয়, সেখানে ইমপ্লিমেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার রয়েছে। বলো। হ্যাঁ, লিখব, একটু স্পেস খালি রাখতে পারো, লিখব।
সো কমপ্লেক্স নাম্বার রয়েছে। তার তোমাদের বোঝার জন্য ওই ছোট্ট একটা এক্সাম্পল লিখে রাখো, সেটা হচ্ছে যে কোনো রকমের সার্কিট বা বর্তনী, সেই বর্তনীর অনেকগুলো বেসিক এলিমেন্টের মধ্যে বেসিক্যালি এসি সার্কিটের কথা আমরা বলছি। আমরা কি জানি সার্কিট কয় প্রকার? দুই প্রকার। কি কি? এসি সার্কিট, ডিসি সার্কিট। এসি সার্কিট মানে কি? অল্টারনেট কারেন্ট, মানে কি এই ধরনের ডিভাইস। আর ডিসি মানে কি? ডিরেক্ট কারেন্ট, ব্যাটারি, রাইট? দুইটার বর্তনী কি সেম? দুইটার ওয়েভলেন্থ কি সেম? ওয়েভলেন্থ বুঝি তো, কারেন্টের ওয়েভলেন্থ, ফাইন, সেম না, ফাইন। তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে, তার মানে আমরা যে কথাগুলো বলতেছি সেখানে এসি সার্কিট, রাইট? এই এসি সার্কিটের কিছু বেসিক এলিমেন্ট রয়েছে। এসি সার্কিটের কিছু বেসিক এলিমেন্ট, মানে যে কোনো সার্কিটেরই আসলে কিছু বেসিক এলিমেন্ট রয়েছে। যেমন আমরা বলতে পারি ভোল্টেজ, কারেন্ট, বাধা দানকারী এলিমেন্ট। কারেন্টকে যদি আমরা স্মুথলি তার মতো করে পাস করতে দেই, তাহলে কি আসলে আমি কারেন্টকে কন্ট্রোল করতে পারবো? না। তার মানে কারেন্টকে কন্ট্রোলড ওয়েতে, বিদ্যুৎকে কন্ট্রোলড ওয়েতে ইউজ করার জন্য আমার কি দরকার? বাধা দিতে হবে, প্রপার জায়গায় তাকে কন্ট্রোল করতে হবে। দ্যাটস ওয়াই ইলেকট্রিক্যাল সার্কিটে বাধাদানকারী এলিমেন্টের প্রয়োজন আছে। সেই বাধাদানকারী এলিমেন্টস প্রধানত তিন প্রকার। ফিজিক্স শেখাচ্ছি, প্রধানত তিন প্রকার। সেকেন্ড পেপার ইলেকট্রিসিটি। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিটেন্স, আর একটা ইন্ডাকটেন্স। ঠিক আছে? তিন ধরনের, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স। ঠিক আছে? এদের তিনটার কাজই বাধা দেওয়া, কিন্তু এর পার্থক্য আছে। দ্যাটস ওয়াই তিনটা আলাদা আলাদা এলিমেন্ট তৈরি করা হয়। যখন তোমরা আপার লেভেলের ক্লাসে উঠবা, তখন তোমরা একটা জিনিস দেখবা যে তুমি ধরো একটা ফ্যান বানাবা বা তুমি একটা যন্ত্র তৈরি করবা, তুমি কি ডিসিশন নেওয়ার সাথে সাথেই যন্ত্রটার ইনস্ট্রুমেন্টস কিনে নিয়ে এসে লাগানো শুরু করবা? ইজ দ্যাট পসিবল? তাহলে পৃথিবীতে যত রকমের ইঞ্জিনিয়ারিং ডিভাইস আছে, ইঞ্জিনিয়ারিং বস্তু আছে, সবগুলো বস্তু তৈরি করার আগে তার কি গবেষণা প্রয়োজন না? সেই গবেষণাটাকে আমরা বলি যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিভাইসের দুই ধরনের মডেল প্রয়োজন। একটা তার ম্যাথমেটিক্যাল মডেল, যে আসলে সে বাস্তবে কতটা ফিজিবল মানে টেকসই, এবং দ্বিতীয়টা হচ্ছে তার ইঞ্জিনিয়ারিং মডেল। তাহলে যত রকমের তুমি ম্যাথমেটিক্যাল মডেল করতে যাবা এবং যেখানেই তোমার কারেন্টের ইউজ আসবে, সেখানেই ম্যাথমেটিক্যাল মডেল বানাতে গেলে তো তোমাকে লিখতে হবে। তখনই যে দেখবা যে এই ইন্ডাকটেন্স এভাবে লেখা হয় J2, বা এই যে ক্যাপাসিটেন্স এভাবে লেখা হয় 1/2I। এরা জটিল সংখ্যা, ঠিক আছে? না, এরা ভেক্টর রাশি না। ঠিক আছে? তোমরা যখন আরও আপার লেভেলে উঠবা ইঞ্জিনিয়ারিংয়ে, তখন তোমাদের যে সাবজেক্টটা পড়ানো হবে একদম প্রথম ফার্স্ট সেমিস্টারে অথবা হার্ডলি গেলে সেকেন্ড সেমিস্টারে, সেই ম্যাথমেটিক্যাল মানে বইটার নাম হবে বা কোর্সটার নাম হবে ভেক্টর অ্যানালাইসিস অ্যান্ড কমপ্লেক্স নাম্বার। তার মানে ভেক্টর আর কমপ্লেক্স নাম্বার ওতপ্রোতভাবে জড়িত। কথা কি বুঝাতে পারছি? টপিকটার নাম কি? ভেক্টর অ্যানালাইসিস অ্যান্ড কমপ্লেক্স নাম্বার। এবং সকল ইঞ্জিনিয়ারিংয়ের মূল ম্যাথমেটিক্যাল মডেলের ভিত্তি এই সাবজেক্টটা। দ্যাটস ওয়াই তুমি সাংকেতিকগতভাবে হয়তো একটা কানেকশান পাচ্ছ, ডেফিনেটলি কানেকশান আছে, বাট অনেক পরে যে বুঝবা। ঠিক আছে? তাহলে এই যে বাধাদানকারী এলিমেন্টগুলো, এগুলো এই যে সংকেতগুলো, এই যে প্রতীকগুলো, এগুলো নিশ্চয়ই মিনিং আছে, নিশ্চয়ই মান আছে। এগুলো আমরা ব্যবহার করি কোথায়? ম্যাথমেটিক্যাল মডেলে। তার মানে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং সেট আপ বা ডিভাইস যদি তুমি তৈরি করতে চাও, তার দুইটা পার্ট। এক, তার ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল দরকার, এবং ডেফিনেটলি তার একটা
মেকানিক্যাল মডেল দরকার বা ইঞ্জিনিয়ারিং মডেল দরকার। এখনই আমি তোমার প্রশ্নটার উত্তরে আসতেছি। সো ফার্স্ট অফ অল ম্যাথমেটিক্যাল মডেল যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমি যদি প্র্যাকটিক্যালি এটাকে মানে ম্যাথমেটিক্যালি এটাকে পসিবল না বানাইতে পারি, তাহলে কি সেক্ষেত্রে আমি সেটার ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি করতে পারবো? তার মানে খাতা কলমে তো আগে এটাকে কি হইতে হবে, বাস্তব হইতে হবে যে হ্যাঁ খাতা কলমে এটা সম্ভব। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে হয়তো আবার দেখবো পার্টসপাতি পাচ্ছি না, বানাতে হবে, নতুন কিছু করতে হবে বা ব্লা 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 অনেক কিছু, বাট আগে তো সেটার আমার ম্যাথমেটিক্যাল পার্টটা রেডি করতে হবে, রাইট? এবং সেক্ষেত্রে 90% ক্ষেত্রে তোমরা কমপ্লেক্স নাম্বার ইউজ করবা। এবং ম্যাথমেটিক্যাল মডেল বাস্তবায়ন হলেই আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং মডেলে যেতে পারি। তাহলে কমপ্লেক্স নাম্বারের গুরুত্বটা বুঝতেছি। এখন তুমি একটা কোশ্চেন করছো যে স্যার আমরা কোন ধরনের ইঞ্জিনিয়ারিং এটা ব্যবহার করি। বেসিক্যালি যে সকল ইঞ্জিনিয়ারিং ডিভাইসে জোর করে কোনো কিছু ঘোরানোর বিষয় আছে, বাস্তবে সেই স্থির, জোর করে ঘোরানোর বিষয় আছে, সেখানেই লাগবে কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ পৃথিবীতে যত রকমের মোটর তুমি ব্যবহার করতেছো, যা ঘুরতেছে, সেটা ফ্যান হইতে পারে, গাড়ির চাকা হইতে পারে, তোমার বাসার পানির পাম্প হতে পারে, এভরিথিং এর ইনসাইড, এভরিথিং এর ভিতরে রয়েছে জটিল সংখ্যা। প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল মডেলে রয়েছে জটিল সংখ্যা। তুমি চিন্তা করো মোটরবিহীন একটা পৃথিবী এই মুহূর্তে, কথাটা কি বুঝাতে পারছো? তাহলে এটার পরের পার্ট, তাহলে মোটর বা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মোটর অর্থাৎ যা কিছু ঘূর্ণন হয় এমন বস্তু, ঠিক আছে? তাহলে পৃথিবীতে যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিভাইস যাকে জোর করে ঘূর্ণনের চেষ্টা করা হয়, সেখানে কমপ্লেক্স নাম্বারের এক্সিস্টেন্স ইজ মাস্ট, আছেই, ঠিক আছে? লিখো, পৃথিবীতে যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিভাইস যাকে জোর করে ঘোরানো হয় সেখানে ঘোরানো হয় বা ঘোরানোর চেষ্টা করা হয়, এটা লেখা দরকার। কারণ ঘোরানোর চেষ্টা করা হলে সে হয় ঘুরবে, না হয় ঘুরবে না। ঘোরানোর চেষ্টা করার শুরু থেকেই কমপ্লেক্স নাম্বার লাগবে আমার, এমন না যে ঘূর্ণন হলে কমপ্লেক্স নাম্বার লাগবে। দুইটার মধ্যে পার্থক্য বুঝতেছে। সো ঘোরানোর চেষ্টা করা হলে সেখানে কমপ্লেক্স নাম্বার ইজ মাস্ট। দ্যাট মিন্স ওই ডিভাইসের ম্যাথমেটিক্যাল মডেলে কমপ্লেক্স নাম্বার আছেই, ঠিক আছে? তাহলে এখন তোমাদের চিন্তার জন্য একটা ছোট্ট টাস্ক দিই, এটা বাসায় যেয়ে চিন্তা করবা, প্লাস একটু ঘাটাঘাটি করবে ইন্টারনেটে। সেটা হচ্ছে যে ধরো আমরা ফ্যানের কথা বলি। আমরা জানি একটা ফ্যান, তার বেসিক যে ফ্যান, সেই ফ্যানে 3টা পাখা থাকে, রাইট? ঠিক আছে, বেসিক যে ফ্যান, সিলিং ফ্যান, সেই ফ্যানে 3টা পাখা থাকে। এখন এই 3টা পাখার মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত?
120 ডিগ্রি। প্রত্যেকটার মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? 120 ডিগ্রি, কারণ সে 360 ডিগ্রিকে স্প্লিট করতেছে। প্রশ্ন হচ্ছে কেন 120 ডিগ্রি? আমার যদি এখানে কোনোভাবে কোণ কমেও যায়, একটা 120 ডিগ্রির জায়গায় এখানে যদি আমার কোণ কমে যায় বা বেড়ে যায়, তারপরও তো আমার ফ্যান তো চলবে, বাট এইটা রাখা হয় কেন? বা যদি আমি 4টা পাখা দিই, তাহলে 4টা পাখা দিলে আমার 72 ডিগ্রি করে, বা সরি 4টা পাখা দিলে আমার কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে তাদের মধ্যবর্তী কৌণিক দূরত্ব হবে। কৌণিক দূরত্ব, রাইট? এই কৌণিক দূরত্ব কেন অলওয়েজ সেম হইতে হবে ঘূর্ণনের ক্ষেত্রে? আরও ঘাটাঘাটি করতে হবে, এটার উত্তর তুমি জানো না, ঠিক আছে? ওকে, আসি আরও ব্যাখ্যায় আসি। কয়েকটা শব্দ। কৌণিক দূরত্ব, টর্ক পড়বা তোমরা, গতিবিদ্যায় পড়বা, নিউটনীয় বলবিদ্যায় পড়বা, টর্ক শব্দটা আসবে, ঠিক আছে? তারপরে কৌণিক বেগ, ঠিক আছে? তারপরে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বেগ, এই শব্দগুলো তোমরা পাবা। এই শব্দগুলো যখন ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে যাবা, ইন্টারমিডিয়েটে খুব কম আছে, আমি জানি ফিজিক্সে কী আছে, ইন্টারমিডিয়েটে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন খুব কম আছে, থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন বেশি। বাট এটা যদি তুমি ইউটিউবে এটা নিয়ে আরও ঘাটাঘাটি করো, তাহলে তুমি সেখানে যে জটিল সংখ্যার ইউজ পাবা। তাহলে বুঝতে পারতেছো, তুমি একটা জিনিস বাহ্যিকভাবে দেখতেছো, শিখতেছো, পড়তেছো, তাতেও তোমার জটিল সংখ্যা না হলে চলে। কিন্তু তুমি যদি ওই জিনিসটা নতুন করে আবার বানাইতে চাও, বা ওইটার অন্য কোনো ভার্সন তৈরি করতে চাও, তাহলে তোমার জটিল সংখ্যা লাগবে। কথাটা কি বুঝতে পারছি? ফাইন। তো এই ফিলটা আমি দেওয়ার চেষ্টা করলাম আমার পয়েন্টটা এটা বোঝার জন্য, যে তুমি যে জিনিসটা আগামী 1-1.5 মাস ধরে শিখতে যাচ্ছ, সেটা তোমার লাইফে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং ভবিষ্যতেও করবে। এই জিনিসটা তোমাকে বোঝানোর জন্য। এইটুকু কি বুঝছি? ফাইন। সো আমাদের নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে জটিল সংখ্যার ইতিহাস, ঠিক আছে? বা জটিল সংখ্যার আবিষ্কার। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে বিজ্ঞানের ইতিহাসে কোনো জিনিস আবিষ্কার কখন হয়, কখন ঘাটাঘাটি করে? যখন প্রয়োজন হয়। ফাইন, ওকে। তার মানে কি, যখন আমরা কোনো একটা প্রবলেমে পড়ি, রাইট? সেই প্রবলেমটার সলিউশনের প্রয়োজন হয়, তাই না? তার মানে জটিল সংখ্যা নিশ্চয়ই এরকম কোনো একটা প্রবলেমের সলিউশন করতেছে, নাহলে কি এটা আবিষ্কার হওয়ার প্রয়োজন ছিল না, রাইট? আচ্ছা, সো আমরা যদি একই প্রবলেমে, গাণিতিক হোক বা অন্য যে কোনো কিছু হোক, একই প্রবলেমে প্রথমবার পড়ি, ইগনোর করি, দ্বিতীয়বার পড়লাম, ইগনোর করলাম, একটা জিনিস যদি বারবার আমরা সেই জায়গায় পড়তে থাকি, তার মানে কি ওই জিনিসটা আমার জন্য আনসলভেবল, আমি সেটাকে আমার জানা নলেজ দিয়ে সলভ করতে পারতেছি না। তখনই সেটাকে সলভ করার জন্য আমরা নতুন থিওরি, নতুন ম্যাথ, নতুন গণিত, নতুন বিজ্ঞান আবিষ্কার করি। ইয়েস অর নো? তাহলে তোমাদের খুব বেসিক একটা প্রবলেম বলি, খুব বেসিক একটা প্রবলেম। সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল 8 এবং দুটি সংখ্যার গুণফল, ওই দুটি সংখ্যারই গুণফল 24। দুটি সংখ্যার যোগফল 8 এবং ওই দুটি সংখ্যারই গুণফল 24। সংখ্যা দুটি কত? আমরা যে কোনো ধরনের এই ধরনের প্রবলেমকে আগে কী করি? সমীকরণে প্রকাশ করি না? তাহলে দুটি সংখ্যা এখানে কি? x প্লাস ওয়াই বাই এ আর বি। তাহলে কি x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 8 আর
এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 24। প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায় না? করো, বুঝো নাই? সো আমরা যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 8 লিখি, পরের লাইনে এটাকে কি করতে পারি? এক্স ইজ ইকুয়ালস টু 8 মাইনাস ওয়াই বা ওয়াই ইজ ইকুয়ালস টু 8 মাইনাস এক্স লেখা যায়। এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 24। তাহলে এক্স ইন্টু ওয়াই এর জায়গায় 8 মাইনাস এক্স ইকুয়ালস টু 24, 8x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 24। পক্ষান্তর করি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 24 ইকুয়ালস টু 0, মিডল টার্ম। রাইট অর রং? তাহলে দ্বিঘাত সমীকরণের সূত্র মনে আছে? মাইনাস বি, সূত্রটা আগে লিখি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, বসাই এখানে মাইনাস বি এর জায়গায় মাইনাস মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 24 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে এখানে প্লাস 8 প্লাস মাইনাস রুট ওভার 64 মাইনাস 4 গুণ 24 কত আসে? 96 ডিভাইডেড বাই 2। তাহলে 8 প্লাস মাইনাস রুট ওভার এখানে কত আসতেছে? মাইনাস, ক্যালকুলেটর নাও কেউ একজন, ডিভাইডেড মাইনাস 32 বাই 2। তোমাদের দেখলে মাঝে মধ্যে আমার সায়েন্সের স্টুডেন্ট মনে হয় না, খুবই লজ্জা লাগে। তোমাদের এক একজন আর ক্যালকুলেটর থাকে না, বই থাকে না, তোমরা ফিজিক্স ম্যাথ ক্লাস করতে কেন আসো? একটু কমন সেন্স তো তোমাদের, মানে কি বলবো, সেটা লজ্জা লাগা উচিত। ওকে ফাইন, এখানে আমরা কি পাচ্ছি? রুটের ভিতরে মাইনাস। সো এই যে প্রবলেমটা আমরা লিখলাম, এটা কি খুব অবাস্তব কোনো প্রবলেম? যে এরকম কোনো সমস্যা কোনো সমাধান করা সম্ভব না, এটা খুবই ইললজিক্যাল কোনো একটা প্রবলেম আমরা এখানে এক্সপ্লেন করতেছি, এরকম কি কোনো কিছু না? এটা খুবই লজিক্যাল একটা প্রবলেম। কথাটা কি বুঝিয়ে আগে? তাহলে একটা লজিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে আমরা সেটা সলভ করতে পারলাম না, রাইট? কথাটা কি বুঝাতে পারছি? পারলাম না। এমন একটা জিনিস আসছে যা আমার কাছে সলিউশন নাই, তাহলে একবার আসলো, আমি ইগনোর করছি, ঠিক আছে? ওকে ফাইন, এটার হয়তো আমি বলতে পারি যে এটা অবাস্তব, এটার কোনো সলিউশন আমাদের কাছে নাই। সেকেন্ড টাইম, যদি দুটি সংখ্যার যোগফল হয় 10 এবং গুণফল হয় 40, এই প্রসেসে করো তো। না, হবে না। এটা সলভ করো, দুটি সংখ্যার যোগফল 10, গুণফল 40, এটা করো। নেক্সট প্রবলেম। তাহলে এটাকেও যখন আমরা সলভ করতেছি, একই প্রবলেম, একই ধরনের প্রবলেমের সলিউশন আমরা আসলে একই জিনিস পাচ্ছি, যে রুট ওভার মাইনাস সামথিং, রাইট? এবং আমরা দ্বিঘাত সমীকরণে জানি এই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা কি বলি? নিশ্চায়ক। কি বলি? নিশ্চায়ক। এটার আরেকটা নাম এখন থেকেই শিখে রাখো, এটার আরেকটা নাম হচ্ছে পৃথায়ক। পৃথায়ক। আমাদের থার্ড চ্যাপ্টার হচ্ছে জটিল সংখ্যা, ফোর্থ চ্যাপ্টার, সেকেন্ড পেপারে ফোর্থ চ্যাপ্টার হচ্ছে দ্বিঘাত এবং ত্রিঘাত সমীকরণ। সেখানে যে এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বেসিক্যালি রুট ওভার না, বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে নিশ্চায়ক বা পৃথায়ক। আমরা জানি নিশ্চায়ক বা পৃথায়ক যদি লেস দেন 0 হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে অবশ্যই সেটা কি হয়ে যায়? অবাস্তব হয়ে যায় না? তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এই নিশ্চয়কটা যখন লেস দেন 0 হয়, তখন সেই পুরা সমীকরণটার সমাধান অবাস্তব হয়। তো এটা আমরা জানি এবং এইটাকেই আমরা এখন সলভ করতে চাই, এইটাকেই আমরা এখন ইউজ করতে চাই। ইয়েস অর নো? তার মানে একবার একটা প্রবলেম পড়ছি, একটা ভ্যালিড, একটা লজিক্যাল সমস্যা সমাধান করতে যে এক ধরনের প্রবলেম পড়লাম, সেকেন্ড টাইম একই ধরনের লজিক্যাল সমস্যা সমাধান করতে যে প্রবলেমে পড়লাম। বারবার যদি একই একটা লজিক্যাল প্রবলেম সলভ করতে যে একই সমস্যায় পড়ি, বারবার তো আর ইগনোর করা যায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা নিয়ে প্রথম, তাহলে এই জটিল সংখ্যাটাকে নিয়ে দেখতেছে, এটা যেহেতু বাস্তব, তখনও জটিল সংখ্যা তৈরি হয়নি,
আমরা যখনই বলতেছি এখন জটিল সংখ্যার আবিষ্কারের কথা, এখনও জটিল সংখ্যা তৈরি হয় না। এই যে প্রবলেমে বারবার আমরা পড়তেছি যে বি স্কোয়ার মাইনাস 4ac বা রুটের মধ্যে যে কোনো কিছু মাইনাস চলে আসতেছে, এই জিনিসটাকে সমস্যার সমাধান করে সর্বপ্রথম ম্যাথমেটিশিয়ান কার্ডানো। আমাদের বইতে হিস্ট্রিটা ঠিকভাবে লেখা নাই, একটু ওলটপালট করে লেখা, ঠিক আছে। ম্যাথমেটিশিয়ান কার্ডানো সর্বপ্রথম চিন্তা করেন যে আমরা একটা কাল্পনিক জগৎ বানাবো, যেই জগতে শুধুমাত্র অবাস্তব সংখ্যারা থাকবে। সে গণিতের একটা নতুন শাখা তৈরি করতে চাইছে, অবাস্তব কিছু না। আমরা যেমন জ্যামিতি থেকে বীজগণিত আসছে, জ্যামিতি থেকে ত্রিকোণমিতি আসছে, জ্যামিতি থেকে ক্যালকুলাস আসছে কি না? তাহলে ঠিক তেমনিভাবে কার্ডানো চিন্তা করছে যে আমরা একটা কাল্পনিক জগৎ বানাবো যেখানে শুধুমাত্র অবাস্তব সংখ্যারা থাকবে, যা পসিবল না। এদেরকে দিয়ে কাজ করা যায় কি যাবে না সেটা এখন আবিষ্কার হয় নাই। আমরা একটা গণিতে একটা ডিপার্টমেন্ট করব যেটা কাল্পনিক জগৎ, অবাস্তব বা অসম্ভব না বলে আমরা সেই জগতের মধ্যে ট্রান্সফার করব। তাহলে কি বললো সে? বলল যে x² + 1 = 0, ফাইন। পরবর্তী লাইনে x² = -1 অ্যান্ড তার পরবর্তী লাইনে x = √(-1)। এই তো যেটা এতদিন কি ছিল? অবাস্তব। তার মানে এই জিনিসটাকে এখন সে বলল ইমাজিনারি। ঠিক আছে, এটা ইমাজিনারি, ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে, কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, কাল্পনিক সংখ্যা, অবাস্তব সংখ্যা এখনো আসে নাই, কাল্পনিক সংখ্যা। তাহলে এই কাল্পনিক সংখ্যার শর্ট ফর্ম আমরা কি করলাম? আই। তার মানে আমাদের জটিল সংখ্যার মূল ভিত্তি শুরু হয়ে গেল এখান থেকে যে i = √(-1)। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এখান থেকে এই যে i = √(-1), এখান থেকেই আমাদের জটিল সংখ্যার যাত্রাটা শুরু হলো, যে আমরা এখন থেকে √(, যে কোনো কিছুকে i দ্বারা রিপ্লেস করব, বাট i এর মূল ভিত্তি হবে কত? i = √(-1). কে বললো? ম্যাথমেটিশিয়ান কার্ডানো। তিনি নতুন করে এটা শুরু করলেন। এটা সত্য না মিথ্যা তারপরে আসবে। কোনো বিজ্ঞানী প্রথম যেদিন যে কোনো কিছু একটা তত্ত্ব দেয় সেটাই কি প্রমাণিত হয়ে যায়, নাকি স্টেপ বাই স্টেপ অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে সেটা প্রমাণিত হয়? প্রথমে তো একটা ধারণা, তারপরে সেটার উপর এক্সপেরিমেন্ট, তারপরে তথ্য উপাত্ত সংগ্রহ, ফলাফল বিশ্লেষণ, তারপরে তো সেটার ফলাফল আসে, তাই না? প্রথমে আমি যদি কল্পনাই না করতে পারি, আমি যদি ধারণাই করতে না পারি, তাহলে সেটা ফাইনাল রেজাল্ট পর্যন্ত তো আমরা আশা করতে পারি না। তাহলে i = √(-1), এখান থেকে জটিল সংখ্যার যাত্রাটা শুরু হলো, জটিল সংখ্যার যাত্রা শুরু হলো। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে জটিল সংখ্যার যাত্রা শুরু হয়েছে, ভালো কথা। এখন আমরা পড়ব i জিনিসটা নিয়ে ক্যালকুলেশন করব। আমরা কিন্তু এখনও জটিল সংখ্যায় ঢুকবো না, আমরা এখনও জটিল সংখ্যা, অবাস্তব সংখ্যা এখনও সেগুলোতে ঢুকবো না। i এর ক্যালকুলেশন শিখবো আমরা। i মানে কি? ইমাজিনারি নাম্বার। i এর মানে কত? i এর মান হচ্ছে √(-1). তাহলে কি শিখবো? i এর ক্যালকুলেশন শিখবো। কি শিখবো? i এর ক্যালকুলেশন শিখবো। তাহলে আমাদের নেক্সট টপিক i এর ক্যালকুলেশন। i এর ক্যালকুলেশনের দুইটা পার্ট। ফার্স্ট পার্ট i এর ঘাত অর্থাৎ পাওয়ার, তার পরবর্তী পার্ট i এর সিরিজ অর্থাৎ i এর ধারা। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে এখন চিন্তা করো i = √(-1), ফাইন। আমি যদি এখন লিখি এটা i = √(-1), ফাইন, √(-1), তাহলে আমি যদি এখন এখানে পাওয়ার দিতে চাই,
এটাকে পাওয়ারে রূপান্তর করতে চাই, তাহলে কি বলবো? আই টু দি পাওয়ার 1, মানে এই যে এইটাকে যদি পাওয়ার দিতে চাই, আই এর উপরে যদি পাওয়ার দিতে চাই, কি বলবো? আই টু দি পাওয়ার 1। ওকে ফাইন। এরপরে যদি আমি লিখি আই স্কোয়ার মাইনাস রুট ওভার 1 তার উপরে কি হোল স্কোয়ার, তাহলে এটাকে কি বলা যায়? -1। এরপরে আমি বলতে চাই আই কিউব। আই কিউব মানে কি বলো? আই স্কোয়ার ইন্টু আই। ইয়েস অর নো? আই স্কোয়ার মানে কত? -1 ইন্টু আই, তাহলে আউটপুট কত? -i। আচ্ছা, আই টু দি পাওয়ার 4 মানে কি? আই স্কোয়ার হোল স্কোয়ার। ইয়েস অর নো? তার মানে -1 তার উপরে কি হোল স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে? +1। হ্যাঁ কি না? এরকম করে আই এর পাওয়ার আমরা বাড়াতে পারি, তাই না? তাহলে এরকম করে আই এর পাওয়ার আমরা নির্ণয় করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখানে অনেক কিছু লিখবো, তার আগে একটা ছোট্ট প্রবলেম লিখে রাখি। এখন আমরা যদি এভাবে লিখতে চাই আই টু দি পাওয়ার 2441139, এটার রেজাল্ট কত আন্তাজে? সো আই এর উপরে আমরা একটা 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 করে পাওয়ার দিয়ে সামনে যাচ্ছিলাম, এখন হঠাৎ করে আই এর উপর একটা অনেক বড় পাওয়ার দিয়ে দিলাম, এটার রেজাল্ট কি? এইটাই আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন, ঠিক আছে? আই এর উপরে এত বড় একটা পাওয়ার, যেই পাওয়ারটাকে সলভ করে অ্যান্সার লিখতে হবে, এবং এটা হয় 5-6 সেকেন্ডে, যখন আগে থিওরিটা বুঝবা। যখন আগে কি বুঝবা? থিওরি বুঝবা। বই কি খুলছি আজকে? আগামী 2-3 দিনও বই খোলা হবে না, ঠিক আছে? ওকে ফাইন। এখন খেয়াল করি, এখানে আমরা আই এর 4টা পাওয়ার লিখছি, রাইট? আই টু দি পাওয়ার 1, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4। আচ্ছা, আমি যদি এখন এটাকে এভাবে লিখি, খেয়াল করো, আই টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু আই, কোনো আপত্তি আছে কি? আই ইজ ইকুয়ালস টু রুট ওভার -1, এটাকে আমি লিখলাম আই টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু আই, কোনো আপত্তি আছে? নাই, ফাইন। তাহলে আমরা একটু এর পরবর্তী স্টেপটা দেখি, পরবর্তী 4টা পাওয়ার দেখি। যেমন আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু, বা আই টু দি পাওয়ার 4 ইন্টু আই লিখতে পারি। তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1 ইন্টু আই, তাহলে রেজাল্ট কত? আই। প্রবলেম আছে? আচ্ছা, আই টু দি পাওয়ার 6 কীভাবে লিখতে পারি? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, তাহলে কত আসে বলো? 1 ইন্টু -1, রেজাল্ট কত? -1। আচ্ছা, তারপরে আই টু দি পাওয়ার 7, সিমিলারলি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউব, তার মানে 1 ইন্টু আই ইজ ইকুয়ালস টু, রেজাল্ট হচ্ছে আই। আই টু দি পাওয়ার 8 ইজ ইকুয়ালস টু আই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার, তার মানে 1, রাইট? তাহলে একটা জিনিসকে আমরা বুঝি, দেখো তো এখানে আমরা পাচ্ছি কি? আচ্ছা, -i। আচ্ছা, এখন একটা জিনিসকে আমরা বুঝি, দেখো আই টু দি পাওয়ার 1-এ আমরা যে রেজাল্ট পেলাম, আই টু দি পাওয়ার 5-এও আমরা সেই একই রেজাল্ট পেলাম কি না? আই টু দি পাওয়ার স্কোয়ার, মানে আই স্কোয়ারে যা রেজাল্ট পেলাম, আই টু দি পাওয়ার 6-এও একই রেজাল্ট। আই কিউবে যে রেজাল্ট, আই টু দি পাওয়ার 7-এও সেই রেজাল্ট। আই টু দি পাওয়ার 4-এ যে রেজাল্ট, আই টু দি পাওয়ার 8-এও সেই রেজাল্ট পেলাম। তাহলে একটা কি বলা যায়, আই এর পাওয়ার প্রতি 4 ঘাত অন্তর অন্তর রিপিট হচ্ছে? এই সম্পর্কটা আনা যায় না? আই এর পাওয়ার প্রতি 4 ঘাত অন্তর অন্তর কি হয়? রিপিট হয়। তার মানে প্রতি 4 ঘাতে আই এর পাওয়ার কি হবে? রিপিট হবে। তার মানে সে শুরু হয় কত দিয়ে? আই দিয়ে, আই -1 -i +1, আবার শুরু হয় কত দিয়ে? আই। লেখো আই টু দি পাওয়ার কিউব, আই টু দি পাওয়ার কিউব, আই টু দি পাওয়ার কিউব, আই টু দি পাওয়ার কিউব কী আসে বলো? -i হোল স্কোয়ার, -i হোল স্কোয়ারে কী আসে? ঠিক আছে? আচ্ছা,
তাহলে একটা আমরা এখান থেকে বলতে পারি i এর ঘাত প্রতি 4 বার পর পর পুনরাবৃত্তি করে, লেখা যায়। ওকে, লিখো স্টেপ নাম্বার 1 বা পয়েন্ট নাম্বার 1, i এর ঘাত প্রতি 4 বার পর পর পুনরাবৃত্তি হয়। এখন এই যে কথাটা লিখলাম, এই কথাটা লেখার জন্য এই যে i এর ঘাত পরপর 4 বার পুনরাবৃত্তি হয়, এটার জন্য কি অলওয়েজ শুরুটা i⁻1 থেকেই হইতে হবে? এরকম কোনো বাধ্যবাধকতা আছে? কথাটা বুঝো, কিন্তু এটা কি বাধ্যবাধকতা আছে এরকম কোনো? নাই। যেমন আমরা যদি এখানে বলি, দেখো i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i⁴, বলো রেজাল্ট কত? দেখো প্লাস i মাইনাস i, +1 -1, ইয়েস অর নো? আবার দেখো i⁵ প্লাস i⁶ প্লাস i�7 প্লাস i⁸, রেজাল্ট কত? তাহলে স্যার এগুলো তো আমরা নির্ণয় করছি, দেখে লিখতে পারতেছি। তাহলে এখন যদি বলি আমরা i�77 প্লাস i�78 প্লাস i�79 প্লাস i�80, রেজাল্ট কত হবে? আমার নির্ণয় করারই দরকার নাই, নির্ণয় করারই দরকার নাই। i এর উপরে ঘাত, সেই ঘাত যদি কি হয়? ক্রমিক সংখ্যায় হয়। কি হয়? কি হয়? ক্রমিক সংখ্যা। i এর উপরে পরপর 4টি i যদি প্লাস আকারে রাখি এবং ঘাতগুলো যদি ক্রমিক সংখ্যায় হয়, তাদের যোগফল অবশ্যই কী হবে? শূন্য। এখন এটা আমরা করে দেখব আসলে এটা সত্য কিনা। যে এটা করব আমরা i এর সিরিজে যখন যাব তখন আমরা এটা করব। তাহলে এখানে একটা জিনিস আমরা জেনে রাখি, i এর উপরে যে ঘাত, পরপর 4টি ঘাত যদি ক্রমিক সংখ্যা হয় এবং সেগুলো যোগ করা হয়, তাহলে রেজাল্ট কত হবে? শূন্য। এটা আগে লিখে রাখি, i এর ঘাত পরপর 4টি ক্রমিক সংখ্যা হলে এদের যোগফল শূন্য হবে। ঠিক আছে? এখন কিন্তু আমরা এই যে প্রবলেমটা লিখে রাখছি, এই প্রবলেমের সলভে কিন্তু এখনও যাইনি। আমাদের মূল টার্গেট কিন্তু এখন আমরা i এর পাওয়ারগুলোকে অ্যানালাইসিস করতেছি। বাট আমার প্রবলেম কি? i এর উপরে যে কোনো পাওয়ার থাকলে তাই সেই পাওয়ারটা আমি নির্ণয় করতে চাই। কি থাকলে? যে কোনো পাওয়ার থাকলে, i এর উপরে যে কোনো পাওয়ার থাকলে আমরা সেই পাওয়ারটাকে নির্ণয় করতে চাই। আমরা এখনও আগের টপিকেই আছি, নতুন টপিকে যাইনি, অর্থাৎ i এর ক্যালকুলেশন, i এর ঘাতের মধ্যে আছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, দেখো আমাদের আমরা লাস্ট কোন চ্যাপ্টার পড়ছি? 7.1 যখন পড়ছি আমরা কি শিখছি না? গোল্ডেন রুল শিখছি না? গোল্ডেন রুলের n এর মানকে কত দ্বারা ভাগ করছিলাম মনে আছে? 4 দ্বারা। কেন 4 দ্বারা ভাগ করছিলাম? 4টা চতুর্ভাগ ছিল। ঠিক তেমনিভাবে এই জায়গায় i এর ঘাতে আমার 4টা যেহেতু কম্বিনেশন, কয়টায় কম্বিনেশন হচ্ছে? কারণটা বুঝো, i এর ঘাতের যেহেতু কম্বিনেশন কয়টা? 4টা কম্বিনেশন। তার মানে i এর যে ঘাত আমার দেওয়া থাকবে সেই ঘাতকে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি 1 হয়, কত? 1, রেজাল্ট হবে i। দেখবো আমরা এখন। ভাগশেষ যদি 2 হয়, রেজাল্ট হবে -1। ভাগশেষ যদি 3 হয়, রেজাল্ট হবে -i। ভাগশেষ যদি 4 হয়, রেজাল্ট হবে 1। আগে এই থিওরিটা লিখি, তারপরে এক্সাম্পল দেখতেছি। থিওরি, i এর ঘাত যত থাকে তাকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 4 দিয়ে ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 1 হয়,
তবে রেজাল্ট হবে i, ভাগশেষ যদি 2 হয় তবে রেজাল্ট হবে -1, ভাগশেষ যদি 3 হয় তবে রেজাল্ট হবে -i এবং ভাগশেষ যদি 0 হয় তবে রেজাল্ট হবে +i। ঠিক আছে, এই থিওরিটা অ্যাডমিশন টেস্টে ডিরেক্টলি কাজে লাগবে, ফাইন। আচ্ছা, এখন চিন্তা করি, এটা তো থিওরি দিলাম, এখন আসো এটা বাস্তব প্রমাণ করি। আচ্ছা, এই জায়গায় আমরা কি পাচ্ছিলাম? i⁵। আচ্ছা আসো, তাহলে 5কে আমরা ভাগ করতে চাই 4 দ্বারা। তাহলে 4 5-এর মধ্যে যায় একবার, তাহলে এখানে রেজাল্ট কত? 1। তাহলে কি লিখছি? ভাগশেষ যদি কত হয় তবে রেজাল্ট কত হবে? হইছে। আচ্ছা, তারপরেরটা কি? 6 যায় কয়বার? একবার, রেজাল্ট ভাগশেষ কত? 2। তাহলে ভাগশেষ যদি 2 হয় রেজাল্ট কত হবে? -1। সো সিমিলারলি পরেরটাকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত ভাগশেষ কত আসতেছে? 3 এবং রেজাল্ট হচ্ছে -i, এবং যখন পাওয়ার 8কে আমরা ভাগ করতেছি ভাগশেষ আসতেছে কত? 0 এবং তখন রেজাল্ট আসতেছে কত? +1। বুঝতে পারছি? তাহলে এর পরের বার এখন এখানে যেরকম আমরা i⁵, i⁵, 6, 7, 8 এরকম ভেঙে করছি, এখন আমরা যদি চিন্তা করি যে আমরা সাপোজ 11 ক্যালকুলেট করব, i⁵25 ক্যালকুলেট করব, i⁵102 ক্যালকুলেট করব, এগুলো ক্যালকুলেট করার জন্য আমার কি এরকমভাবে ভাঙার দরকার আছে? ফার্স্ট অফ অল দেখতেছি 11কে আমি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত? 3। তাহলে 3 হলে রেজাল্ট কত হবে? -i। i⁵25 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত? 1। 4 × 24, ভাগশেষ কত? 1 হলে রেজাল্ট কত? i। 102 100 + 2, তার মানে 4 × 25 100, ভাগশেষ কত? 2, তাহলে রেজাল্ট কত হবে? -। তাইলে এই যে সিরিজটা আমি এখন লিখছিলাম i⁵77, i⁵78, 79, 80, এটা = 0 হয় কিনা প্রমাণ করো। মানে বুঝছো তো? এটা = 0 আমি তো লিখছি, এখন এটা 0 হয় কিনা প্রমাণ করো। ওকে, সো আমরা একটা জিনিস দেখলাম যে এটা সত্য, অর্থাৎ এই থিওরি কাজে লাগিয়ে আমরা অনেক ফাস্টার ওয়েতে এগুলো ক্যালকুলেট করতে পারতেছি অ্যাডমিশনের জন্য, ক্লাসে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের একাডেমিক এমসিকিউর জন্য। ক্লিয়ার? ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, আয়ের উপরে যদি এত বড় সংখ্যা দেওয়া থাকে জাস্ট লাইক এটাকে কিভাবে সলভ করব? এটার উত্তর একইভাবে। তাহলে এটার আগে ভাগশেষ বের করো। 3 আসবে। তুমি এটার জন্য আমি সময় কত বলছি? 5 সেকেন্ড। সময় কত বলছি? 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডের জায়গায় তুমি কিভাবে এটা 3 বের করবা? রাইট। যে কোনো বড় সংখ্যা, এটা তোমাদের ক্লাস 5-এর বইতে ছিল, খুলে দেখো আগের এডিশন। যে কোনো বড় সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ আসবে, যত বড় সংখ্যাই হোক না কেন, ওই বড় সংখ্যাটা লাস্ট 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ করলে একই ভাগশেষ আসবে। আবারও বলতেছি, যে কোনো বড় সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ আসবে ওই বড় সংখ্যাটারই লাস্ট 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ করলে একই ভাগশেষ আসবে। তাহলে আমার লাস্ট 2টা ডিজিট ভাগ করলেই এনাফ। থিওরিটা আগে লিখো, পরে ভুলে যাবা। লিখো, যে কোনো বড় সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকবে
ওই বড় সংখ্যাটির লাস্ট 2 ডিজিট কে 4 দ্বারা ভাগ করলেও একই ভাগশেষ পাওয়া যাবে। রাইট? তাহলে এখন আমরা এই ধরনের বড় পাওয়ারের ক্ষেত্রে ভাগ করব কাকে? 39। তাহলে 39কে যদি আমি এখন 4 দ্বারা ভাগ করতে চাই, কয়বার যায়? 4 নং 36, ভাগশেষ কত? 3। তাহলে এটার রেজাল্ট কত বলো? -i। তাহলে কেন বলছি এটা? তুমি হায়েস্ট 5 সেকেন্ড বুঝতে পারছি। আমাদের অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে কিছু কোশ্চেন থাকবে এরকম 2-3 সেকেন্ডে মিলানোর মতো, এবং কিছু কোশ্চেন ডেফিনেটলি থাকবে যেগুলো আসলে 1-2 মিনিট সময় লাগে। তো যেই জায়গায় আমার সময় কম লাগে, মনে হতে পারে যে আমার সময় অনেক বেঁচে যাচ্ছে, আসলে কোশ্চেনটাকে এমনভাবেই সেট করা হয় MCQ 25টা কোশ্চেন, যাতে এইটা আসলেই 20 মিনিটের মধ্যে অ্যান্সার করা যায় বা 22 মিনিটের মধ্যে অ্যান্সার করা যায়। প্রতিটা কোশ্চেনের জন্য তুমি কোনোভাবেই 1 মিনিট সময় পাবা না। তাহলে কোথাও থেকে সময় কমায়া কোথাও সময় তোমাকে বেশি বরাদ্দ করতে হবে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এটা করো, সলভ করো। I to the power, আমার ফোন নাম্বার, ওইটাও ক্যালকুলেটর লাগে? অশিক্ষিত জানোয়ার জানি কোথায়। কত আসে? -i। কতক্ষণ লাগছে? বুঝতে পারছি। তাহলে কেন আমি বলতেছি জটিল সংখ্যা ক্লাসটা আমি এমনভাবে নিব? বুঝতেছি? ওকে, ফাইন। নেক্সট ক্লাস আমাদের টার্গেট হচ্ছে আইয়ের সিরিজ। কি পড়ব? আইয়ের সিরিজ। আমাদের অ্যাডমিশন টেস্টে আইয়ের সিরিজের উপর কোশ্চেন মাস্ট থাকে, প্রায় থাকে। ঠিক আছে? আইয়ের সিরিজ। আমরা এখনও জটিল সংখ্যায় ঢুকি নাই। ওকে, আজকে এতটুকুই।